আসসালামু আলাইকুম। আজকে সারাটা দিন কীভাবে কাটলো সেটাই এই ভিডিওতে বলবো। আজকে ভেবেছিলাম যে বাংলা পড়বো, জিকে পড়বো, গণিত আর পত্রিকার কিছু পাতা পড়বো। তো এই জন্যই কিছু বই নিলাম। প্রথমেই যে বইগুলো পড়বো ওই বইগুলোই শুধু টেবিলে রেখেছি। আজকের স্টাডি সেশনে আমি পড়ছিলাম, আমি বাংলাদেশ বিষয়গুলি নিয়ে পড়েছিলাম। সেখানে পড়েছি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে, তার মধ্যে ছিল সুশীল সমাজ এবং চাপ প্রয়োগকারী গোষ্ঠী এবং বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা নিয়ে। অনেকের কাছে এই টপিকগুলো শুধু মুখস্থ করার মতো মনে হলেও আসলে এগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। প্রথমে সুশীল সমাজ। সুশীল সমাজ হলো এমন কিছু ব্যক্তি বা সংগঠন যারা সরাসরি সরকার পরিচালনা করে না, কিন্তু জনস্বার্থে কাজ করে এবং সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে ভূমিকা রাখে। এরা সরকারের কার্যক্রমকে পর্যবেক্ষণ করে, অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করে স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করে। তাই অনেক সময় এদেরকে ওয়াচ ডগ বা প্রহরীও বলা হয়। অন্যদিকে চাপ প্রয়োগকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠন যারা নিজেদের নির্দিষ্ট স্বার্থ বা দাবির পক্ষে সরকারের নীতিতে প্রভাব ফেলতে সহায়তা করে বা এরা প্রভাব ফেলতে চেষ্টা করে, বরং নীতি নির্ধারণের প্রভাব বিস্তার করাই তাদের লক্ষ্য। আর বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা হলো সংসদীয় গণতন্ত্র ভিত্তিক। এখানে গণতন্ত্র বলতে জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে, সরকার গঠিত হয় এবং বিরোধী দল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখানে জবাবদিহিতা বলতে গঠনমূলক সমালোচনা। এখন অনেকের কাছেই একটা প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খায়, যে টপিকগুলো কিভাবে পড়বো। এক একটা টপিক আসলে পড়ার ধরন এক এক রকম। যেমন আমি যদি এই টপিকের কথাই বলি, এখানে হলো প্রথমে বিষয়গুলো বুঝতে হবে, এইটার বেসিকটা বুঝতে হবে যে আসলে বিষয়গুলোর মধ্যে মেইনলি পার্থক্য কোথায়। তারপরে ছোট, যদি বেশি সুবিধা হয় যদি একটা ছোট্ট টেবিলের মধ্যে পার্থক্যগুলো আলাদা করে লিখে ফেলা যায়, তারপরে বাস্তব উদাহরণের মাধ্যমে এগুলো অনেক সহজভাবে বোঝা যায়। আগের বছরের বিসিএস ও অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নগুলো সবার শেষে দেখব। আসলে এভাবে পড়লে শুধু মুখস্থ নয়, বিষয়গুলো সহজে মনে থাকে এবং লিখিত প্রিলিমিনারি দুই পরীক্ষাতে উত্তর দেওয়া সহজ হয়। আর পড়া শেষ করতে না করতেই বাবু আমার টেবিলে এসে হাজির। সে আমার টেবিলে আমার জায়গায় বসে পড়বে। থাবা দেয়, থাবা দেয়, জুলি থাবা দেয়, ও জুলি থাবা দেয়, সিংকু। ঠিক আছে, আর কি কি আছে বাবা বলো তো? সিংকু এখানে কাটি আলাইছে। বাবু এখন অনেক ছোট, এই বয়স থেকে নতুন নতুন শব্দের সঙ্গে পরিচিত করানো উচিত। কখনো বাংলা কখনো ইংরেজি খেলার ছলেই ওকে ছোট ছোট শব্দ শেখায়। এই বয়সে সব কিছু মুখস্থ করানো তো লক্ষ্য নয়, বরং শেখার প্রতি যে কৌতূহল বা আগ্রহ, এটা তৈরি করাই সবচেয়ে বড় বিষয়। আমি বিশ্বাস করি শিশুরা আমাদের কথা যতটা শুনে তার চেয়ে অনেক বেশি আমাদের কাজ দেখে শেখে। তাই মা বাবা যখন বই নিয়ে বসেন তখন শিশুর মনেও স্বাভাবিকভাবে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয়। তাই যারা চায় তাদের বাচ্চারা পড়বে, তাদের অন্তত প্রতিদিন আধা ঘন্টা হলেও বই নিয়ে বসা উচিত। মাশাআল্লাহ, বাবু এখন অনেক কিছুই মায়ের কাছে শুনতে শুনতে শিখে গেছে। তবে বাচ্চারা যে একটা অভ্যাস একদিনই হয়ে যাবে এমনটা না, এটা দিনের পর দিন অনেক চেষ্টা করে বাচ্চাদের একটা অভ্যাস তৈরি করতে হয়, অনেক ধৈর্যের দরকার হয়। একরকম যে হবে এমনও না, তবে এটা যে একদিনে হবে, একদিনেই ও সব কিছু শিখবে এরকমটাও না, অনেক দিন অপেক্ষা করে তারপরে একটা অভ্যাস গড়ে তুলতে হয়। এরপরে রিফ্রেশমেন্টের জন্য এক মগ হরলিক্স খেলাম। আসলে সত্যি বলতে কি, আপনার জীবনে যত বাধা আসবে, যতই পথটা কঠিন হবে, ততই আপনার ওই কাজের প্রতি আগ্রহ বাড়বে। যেমন বাচ্চার মায়েরা সব কিছু সামলেও পড়তে চায়, কারণ অনেক বাধা আসে, তারপরেও স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে চায়। তবে ইনশাল্লাহ এটা বিশ্বাস করি যে আল্লাহ ভাগ্যে যেটা লিখেছে খালি হাতে ফিরাবে না, ইনশাআল্লাহ। এটাই আজকের ছোট কিছু মুহূর্ত, আর এইটাই আমাদের প্রতিদিনের অনুপ্রেরণা যে নিজেরাও শিখবো আর বাচ্চাদেরকেও পড়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করবো, যেটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।